নির্বাচন প্রসঙ্গে যা বললেন সেনাপ্রধান। ভোটে টেক্কা দিতে চায় জামায়াত। জানাবো, আওয়ামী লীগ সরকারের আমলে মেট্রো রেলের ক্ষতি বলা হয়েছিল ৩৫০ কোটি টাকা, এখন ১০০ কোটি ২০ লাখে চালু। আরও জানাবো, কক্সবাজারে অভিযানের সময় ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত। এবং সর্বশেষ জানাবো, ডলার সংকট ও সিন্ডিকেটের কারসাজি, হঠাৎ বেড়েছে চিনির দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই চ্যানেলে দৈনিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়ে থাকে, তাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচন প্রসঙ্গে যা বললেন সেনাপ্রধান। দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। তবে সেই নির্বাচন আগামী 18 মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান একথা বলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি। তিনি বলেন, আমি তার পাশে আছি, থাকবো, যা কিছুই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। তিনি আরও বলেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টের শুরুতে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং 15 বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যায়। সোমবার রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে তার পূর্ণ সমর্থন রয়েছে। বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত, তবে এই সময়ের ধৈর্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, এই সময়সীমার মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। ভোটে টেক্কা দিতে চায় জামায়াত। সংসদের ভোট কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও মাঠ ঘোষানোর কাজে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানার শখ করছেন জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক সুতায় গাঁথার চেষ্টা করছেন দলটি। ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে এক সময় যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোকে পাশে রাখতে চাচ্ছে তারা। এসব দলকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচন জোটের রূপান্তরের পরিকল্পনা জামায়াতের। এরই মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে মত বিনিময় সভা করে তাদের কাছে টানছে। ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের মাধ্যমে ছোট বড় সব দলকে ক্ষমতার অংশীদার করার প্রতিশ্রুতিও দিচ্ছে দলটি। তবে বিএনপির জাতীয় সরকারের ভাবনায় জামায়াত নেই। উল্টো অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামাতের সম্পর্কের চির ধরতে শুরু করেছে। এদিকে জামাতের সঙ্গে আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতার জোট গঠনের আপত্তি আছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির নেতা এবং যেসব দলকে জোটে টানার চেষ্টা চলছে সেই সূত্রে এমন তথ্য জানা গেছে। জামায়াত নেতারা জানিয়েছে, আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোটের পরিস্থিতি বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামায়াত। তবে বিএনপির পক্ষে এককভাবে পেরে ওঠা সম্ভব নয়, তাই আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী জোট গঠনের চেষ্টা চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক কমিটি গঠন করছেন, যা পরে রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য এই দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারলে ভোটের মাধ্যমে বিএনপির পর জামায়াতই বড় শক্তি হতে পারে। কক্সবাজারে অভিযানের সময় ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত। ডোলাহাজারার মাইজপাড়া গ্রামে ডাকাত দল হামলা করার খবরে সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযানের সময় ডাকাতের গুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। পরে তাকে রামু সিএমএসে নেওয়া হলে সেখানে মঙ্গলবার ভোরে তিনি মারা যান বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া। নিহত তানজিম সরোয়ার নির্জন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া বলেন, ডোলাহাজারার মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে
10 থেকে 12 জনের একটি ডাকাত দল হামলা করার খবরে সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা বাড়ি ও আশপাশ থেকে 6 জনকে আটক করে। তাদের কাছে থেকে একটি পিকআপ গাড়ি, একটি মোটরসাইকেল, একটি বন্দুক ও ছুরি জব্দ করা হয়। রাত 3:30টায় ডাকাতদের আটকের সময় তারা লেফটেন্যান্ট তানজিমের কপালে গুলি করে এবং গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত রামু সেনানিবাস সিএমএসে নিয়ে যাওয়া হয়। ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া আরও বলেন, সেনাবাহিনীর এই অভিযানে ডাকাত দলের সদস্যরা জিয়াবুল ও বেলাল সহ 6 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে অস্ত্রও। নিহত সেনা কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি। ডলার সংকট ও সিন্ডিকেটের কারসাজির চট্টগ্রামে হঠাৎ বেড়েছে চিনির দাম। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম। প্রতি মন চিনিতে 200 থেকে 300 টাকা বেড়েছে, আর কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। অথচ আন্তর্জাতিক বাজারে চিনির দাম স্থিতিশীল রয়েছে। ডলার সংকটে এলসি খুলতে না পারায় চিনি পরিশোধনের কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে। এ কারণে চিনির দাম বাড়ছে বলে খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী ও আমদানিকারক জানিয়েছেন। পাইকারিতে প্রতি মন চিনি বিক্রি হচ্ছে 4600 টাকা। 3 দিন আগেও বিক্রি হয়েছে 4300 টাকায়। অপরদিকে নগরীর খুচরা বাজারগুলোতে সেই চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 140 টাকা। কাঁচামাল আমদানি ও এলসি খোলা সম্ভব না হলে চিনির বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। আবার কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চিনি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এসব কারণেও বাড়ছে চিনির দাম। বিভিন্ন সময় সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও আমদানিকারক আড়তদাররা তোয়াক্কা করছেন না। তারা ইচ্ছে মতো চিনির দাম বাড়িয়ে বিক্রি করছেন। চিনির বাজার চাকতাই খাতুনগঞ্জ কেন্দ্রিক কয়েকটি সিন্ডিকেট জিম্মি করে রেখেছে। সিন্ডিকেট কৃত্রিম সংকট দেখিয়ে বাজারকে অস্থিতিশীল করে তুলছে। নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছেন তারা। চিনির বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন ভোক্তারা। আওয়ামী লীগ সরকারের আমলে মেট্রো রেলের ক্ষতি বলা হয়েছিল 350 কোটি, এখন 100 কোটি 20 লাখে চালু। সেতু ভবনের ক্ষতি বলা হয়েছিল 300 কোটি টাকা, এখন মন্ত্রণালয়ে হিসাব দেওয়া হচ্ছে 112 কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে মেট্রো রেল, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এ হামলায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন আওয়ামী লীগ সরকার। এর মধ্যে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন মেরামতে প্রায় 350 কোটি টাকার মতো খরচ হবে বলা হয়েছিল। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর অনেক দৃশ্যপট পাল্টে গেছে। মাত্র 20,50,000 টাকায় কাজীপাড়া স্টেশন চালু করেছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। মিরপুর 10 নম্বর স্টেশন প্রায় 100 কোটি টাকা খরচে চালু করা সম্ভব বলে জানিয়েছেন সংস্থাটি। অল্প টাকায় কাজীপাড়া স্টেশন চালু করে মেট্রো রেল কর্তৃপক্ষ দৃষ্টান্ত স্থাপন করেছে। এভাবে যদি সব প্রতিষ্ঠান কাজ করে তাহলে দেশ এগিয়ে যাবে। তাই এই দৃষ্টান্ত যাতে বাংলাদেশে অব্যাহত থাকে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন তা ফলো করেন। বনানীতে সেতু ভবনে হামলার পর বলা হয়েছিল এ ভবনে প্রায় 300 কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এখন বলা হচ্ছে আদৌ ভবনটির ওই পরিমাণ ক্ষতি হয়নি, আগে হিসাবটি ছিল কাল্পনিক। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার প্রায় সব হিসাব কাল্পনিক ছিল বলে মনে করেন অংশীজনরা। তারা জানান শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে হয়তো তারা এই ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়িয়ে দেখাতেন। এর প্রধান উদ্দেশ্য ছিল দুর্নীতি। এখন যেসব স্থাপনা মেরামতের খরচের হিসাব পাওয়া যাচ্ছে তা বিশ্বাসযোগ্য। তারপরও স্বল্পতার সঙ্গে সরকারকে টাকা ব্যয় করতে হবে।